না কাউরে, এটা একদম মাথা থেকে ক্লিয়ার করে নিতে হবে। তুমি এমন কিচ্ছু করনি যে মহাদেবের দায় পড়েছে সকালবেলায় ঘুম থেকে উঠে তার যে আমার ওই ভক্তটা আসবে আমি ডাক। মানে স্থানীয় পুলিশরা রাস্তায় দাঁড়িয়ে থাকে, লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকে, যারা 100 টাকা করে দেবে পুলিশদের তাদেরকে ছেড়ে দেবে। এই কেদারনাথের মতন একটা অত বড় জায়গায় কোনো রকম পুলিশ প্রোটেকশন নেই। আর্মি তো অনেক দূরের কথা, শুধুমাত্র পুলিশ আছে 4-5টা, জাস্ট বসে রয়েছে যদি কারোর কোনো সমস্যা হয় সেটা দেখার জন্য। সমস্যা মানে চুরি, মানে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাও দেখছে না। নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আর আজ আমাদের মধ্যে রয়েছেন বাইক রাইডার সায়ন ঘোষ। শুভেচ্ছা সায়ন ঘোষকে। আজকে আলোচনা করব, সদ্য সায়ন ঘুরে এলো কেদারনাথ থেকে। অনেকে বলে থাকেন যে বাবা না ডাকলে নাকি কেদারনাথ যাওয়া যায় না। এটা বিশ্বাস, হাসির নয়, এটা বিশ্বাস। সনাতন ধর্মের মানুষরা মনে করেন যে কেদারনাথ সব থেকে দুর্গম একটি যাত্রাপথ, এবং কেদারনাথ থেকে আমাদের জন্য সায়ন একটি ছোট্ট উপহার এনেছে। উপহারটা দর্শকদের দেখাই। আমরা সায়ন আমাদেরকে কেদারনাথের মন্দিরের আদলে নির্মিত এই ছোট্ট শোপিসটা আমাদেরকে দিয়েছে। শুভেচ্ছা, আমরা ধন্যবাদ জানাই সায়নকে তার এই সুন্দর উপহারের জন্য। এবারে সনাতন ধর্মের সব থেকে গুরুত্বপূর্ণ একটি ধাম হচ্ছে কেদারনাথ ধাম। সব সনাতনীরাই কিন্তু এখানে যেতে পারেন না। বলা হয় ভক্তি নিয়ে যাওয়া, কিন্তু দুর্গম রাস্তাতে ভক্তি কতক্ষণ টিকে থাকে এটা একটা বিষয়। সত্যিই তাই। এবারে যে কেদারনাথে যাওয়া হলো, একটু বলে রাখি যে এবারে কিন্তু কেদারনাথ বাইকে নয়, ট্রেনে যাওয়া হচ্ছে। কেন ট্রেনে? কারণ আমি আমার মত বলি একটু আগে, তারপরে আমি শুনবো। কেউ কেউ বলে থাকেন বাইক ভালো না ট্রেন ভালো, ট্রেন ভালো না বাইক ভালো, কেউ পার্সোনাল গাড়ি ভালো না ট্রেনে যাওয়া ভালো। এই নিয়ে কিন্তু প্রচুর তর্ক বিতর্ক আছে। কেউ মনে করেন যে বাইকে গেলে অনেক বেশি সহজ, ভালো, সুবিধা, স্বাচ্ছন্দ্য বোধ করেন কেউ ট্রেনে। যেহেতু তুমি দুটোতেই গেছো, রীতিমতন প্রফেশনাল বাইকার, এবং সেই মানুষটি যখন ট্রেনে যাচ্ছে, এই বাইকে যাওয়ার সুবিধা অসুবিধা, ট্রেনে যাওয়ার সুবিধা অসুবিধা, ট্রেনের অভিজ্ঞতা, বাইকের অভিজ্ঞতা, তারপর আমরা কেদারনাথে যাব। মূলত যেটা শুরু করব যেটা নিয়ে, সেটা হচ্ছে বাইক আর ট্রেনের যে মাঝখানের কম্বিনেশনটা রয়েছে। আমি অ্যাজ এ বাইক চালাতে ভালোবাসি, সেটা অনেকে রাইডার যেটা বলে আর কি। আমি সবাইকে বাইকে যেতেই প্রেফার করি যারা বাইক চালাতে পারে। এবার তার জন্য যদি ভালো প্রোটেকশন নেওয়া যায় বাইকে, যেটা আমরা আগের বার যখন বসেছিলাম এই পডকাস্টে এই একই জায়গায়, তখন বলেছিলাম যে কি কি মেনটেন করতে হবে বাইক চালানোর সময়। তো সেটা তো মেনটেন অবশ্যই করতে হবে, কিন্তু মানে কেদারনাথের যে পথ অনেকটা দুর্গম পথ। কেদারনাথ তো বাইকে যাওয়া সম্ভব না, মানে পায়ে হেঁটেই যেতে হবে, বা ডলি, সেটা অন্য একটা জায়গা পর্যন্ত বাইকে, একটা জায়গা পর্যন্ত বাইকে যাওয়াই যায়। কিন্তু ওর থেকেও দুর্গম রাস্তায় আমি বাইক চালিয়েছি, তো আমার পক্ষে সুবিধাই ছিল বাইক নিয়ে যাওয়া। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দুটো কারণে আমি বাইক নিয়ে যাইনি। একটা হচ্ছে অনেকেই ভাবে যে বাইক নিয়ে যাওয়াটা অনেক রিস্কের। আরেকটা ব্যাপার হচ্ছে সবার পক্ষে বাইকে করে যাওয়াটা সম্ভব না। কারোর কাছে বাইক নেই এমনটাও হতে পারে, কেউ বাড়ি থেকে বাইক নিয়ে বেরোতে পারে না, এটাও হতে পারে। তো প্রথম যদি আমি অপশানে আসি যে বাইক নিয়ে যাওয়াটা রিস্কের, রিস্ক সব জায়গাতে আছে, তাহলে ট্রেন অ্যাক্সিডেন্টটা হতো না। আমরা পরপর দেখেছি ট্রেন অ্যাক্সিডেন্ট। রিসেন্ট সাময়িককালে আমরা যেটা দেখলাম, প্লেন ক্র্যাশ, অদ্ভুত। মানে আমি তো আমার দীর্ঘদিনের যতটা একটু ঘুরে বেড়াই,
তাতে আমি প্লেন ক্র্যাশের এই ব্যাপারটা দেখিনি। আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল যে প্লেনটা, 242 জন যে যাত্রীটা ছিল তার মধ্যে একজনা বেঁচে ফিরে এসছে। মিরাকেল এটা, অবশ্যই মিরাক্কেল, কিন্তু 241 জন কিন্তু অনেক শখ করে প্লেনে উঠেছিল, কেউ হয়তো তার আগেও উঠেছিল। প্রচুর টাকা টিকিট, একদম একদম, কারণ প্রচুর অনেক দামি একটা প্লেন ওটা, তো টিকিটের তো দাম খুব একটা সামান্য না। সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেক মানুষ এমন আছে 241 জনের মধ্যে প্রথমবারও প্লেনে উঠেছিল। প্লেনটা 1 মিনিটও রান করতে পারেনি, তার আগেই শেষ, সব এরকম। মানে রাস্তায় যেতে গেলে বা আকাশে উঠতে গেলে বা ট্রেন লাইনের উপর দিয়ে যেতে গেলে কোনটাই কতটা সুবিধা হবে কোনটাই অসুবিধা হবে এটা কেউ বলতে পারে না। এটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট যেটা বলছিলাম সেটা হচ্ছে সবার পক্ষে বাইক নিয়ে বেরোনোটা বাড়ি থেকে এটা ইম্পসিবল, এটা সম্ভবই না। তো ওই জন্যই এক্সপিরিয়েন্স করেছিলাম যে ট্রেনে করে গেলে কতটা সুবিধা হয় আর কতটা অসুবিধা হয়। এই জন্যেই ট্রেনটা আমি বেছে নিয়েছিলাম, কারণ ট্রেনটা সবার কাছে খুব সহজলভ্য একটা মাধ্যম, যে কেউ ট্রেনের টিকিট কেটে যেতেই পারে। এবার ট্রেনের মধ্যেও তো ভাগ রয়েছে, ওটা তো স্লিপার, এসি, এ তো ব্যাপার আছে, সে যেভাবে খুশি যেতে পারে, সেটা তো একদম একদম স্বাচ্ছন্দ্যের ব্যাপার একদম। এবার ওই কারণেই যাতে সাধারণ মানুষও কেদারনাথে যেতে পারে এবং যাতে অল্প খরচায় কেদারনাথটা করা যায়, ওই জন্যই। কারণ 12টা জ্যোতির্লিঙ্গ আমাদের আছে হিন্দু ধর্ম মতে, সেক্ষেত্রে তার মধ্যে সনাতন ধর্ম মতে তার মধ্যে 4টে ধাম, যেটা সব থেকে কঠিনতম একটা ধাম হচ্ছে কেদারনাথ ধাম। এটা সহজে কিন্তু যাওয়া যায় না, আমি ইচ্ছা করলেই কালকে বেরিয়ে যেতে পারবো না। বাবার ডাক তো নিশ্চয়ই আছে, কিন্তু রাস্তায় বেরোলে তারপর বাবা তোমাকে টেনে নেবে। আমি বা সে বা অন্য কেউ এমন কিছু মহান কাজ করিনি যে বাবা আমাকে ডাকবে, করিনি মহান কাজ। তো সেক্ষেত্রে বাবার নাম করে বেরোলে বাবা টেনে নেবে, এইটুকু আমার বিশ্বাস আছে, এটাই হয়। এই হচ্ছে মূলত কারণেই আমি ট্রেনে করে গেছিলাম। এই বাইকে যাওয়ার তো অনেক অভ্যাস আছে, অনেক ভালো ভালো প্রচুর দূর দূরান্তে বাইকে, এমনকি সিমলা, মানালি, কুলু ইত্যাদি বাইক করা হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে বাইকের একটা চরম অভিজ্ঞতা আছে বাইক চালানোর, এর আগের ভিডিওতে আমরা দর্শকদের জানিয়েছি সেগুলি। এবার এই যে ট্রেনে যাওয়ার অভিজ্ঞতাটা কেমন হলো? সব থেকে বড় মানে বাজে অভিজ্ঞতা বলতে, এখনকার ট্রেন আগে যেরকম 90 দিনের সিস্টেম ছিল, 90 দিন আগে টিকিট কাটা যেত, এখনকার সিস্টেমটা হচ্ছে 60 দিনে কাটতে হয়। কিন্তু এত রিজার্ভেশন বেড়ে গেছে, মানে ট্রেন কিন্তু যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু ট্রেনের মানে প্যাসেঞ্জারের সংখ্যা এত পরিমাণে বেড়েছে না। তো যদি ধরি আজকে সকাল 8টার সময় ট্রেনের টিকিট ছাড়ছে, 2 মাস পরের ট্রেনের জন্য সকাল 8:15 মধ্যে সব শেষ। মানে এটা খুব সমস্যারও, যারা অনেক এমার্জেন্সি কাজে যায়, সবাই তো আর ঘুরতে যায় না। সব থেকে বিষয় হচ্ছে আইআরসিটিসির এইখানে প্রচুর দালালের প্রচুর 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 প্রচুর। ভারতীয় রেল কেন জানি না এটাকে মোটেও গুরুত্ব দিয়ে দেখছে না, কারণ এটা ভীষণ সাধারণ মানুষ আজ ট্রেন তাদের কাছে কিন্তু স্বপ্ন হয়ে যাচ্ছে ক্রমশ। কারণ আইআরসিটিসি একেবারে বেরোতে 10 মিনিটের মধ্যে কি করে সম্ভব যে পুরো ট্রেনটা কভার? এটা অলৌকিক কোনো বিষয় না। এটার মূল সমস্যাটা হচ্ছে এখন যেহেতু ঘুরতে যেতে মানুষ ভালোবাসে, সেই কারণে প্রচুর পরিমাণে এখন ট্রাভেল এজেন্সি রয়েছে। তারা সকাল হলেই মোটামুটি ল্যাপটপ কম্পিউটার নিয়ে বসে পড়ে টিকিট কাটার জন্য। আর অদ্ভুতভাবে ট্রেনে জার্নি করাটাও কিন্তু একটা লিগালের ব্যাপার আছে, কিন্তু এটা মেনটেন হয় না। মানে আমি টিটিকে গিয়ে বলে দিলাম আমার এই সিট হয়ে গেল, কোনো নামের কোনো বিষয় নেই, এখনো পর্যন্ত চেক হয় না কোনো নাম। আর ওই নাম, কারোর নাম যদি সায়ন ঘোষ হয়, এস ঘোষ বলে টিকিট কাটা থাকে। মানে এই হচ্ছে পরিস্থিতি। হ্যাঁ, ওটা যদি আধার বেসড হয় আমার মনে হয় এত সমস্যা হবে না। ইমিডিয়েটলি এইটা একটা করছে। আচ্ছা, এই মধ্যেই বলা হয়েছে যে ট্রেনের যেমন আগে কি ছিল 500, একটি ট্রেনে 500 ওয়েটিং লিস্ট দিয়ে দিয়েছে। তৎকালেও ওয়েটিং লিস্ট, তৎকাল আমি এতগুলি টাকা বেশি দিয়ে টিকিট কাটছি, সেখানেও ওয়েটিং লিস্ট ছিল। সেটা ইমিডিয়েটলি কয়েকদিনের মধ্যে একটা নিউজ দেখলাম যে না, এখন আর তৎকাল এইভাবে দিতে পারবে না, এবং তৎকাল বা এই জাতীয় অনলাইন টিকিট কাটতে হলে তাকে ডকুমেন্ট জমা দিতে হবে। আধার কার্ড, বিশেষ করে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স,
এবং রিজার্ভেশন 25%। একটি গাড়িতে যা সিট থাকবে তার ওয়েটিং লিস্ট 25% পর্যন্ত দিতে পারবে। মানে যদি গাড়িতে 1000টা সিট থাকে তাহলে 25% 250 জনকে ওয়েটিং লিস্ট দেওয়া যাবে, তার বেশি ওয়েটিং লিস্ট দেওয়া যাবে না। আগে যেমন ট্রেন 4 ঘন্টা আগে লিস্ট বেরোতো, সিটের লিস্ট বেরোতো, সেটা 24 ঘন্টা আগে করে দিয়েছে, যে 24 ঘন্টা আগেই সে জেনে যাবে তার কোন কোচে পড়েছে, কোন সিট পড়েছে। তাতে সুবিধা হয়েছে যে তৎকাল টিকিটের ক্ষেত্রে তৎকাল টিকিটে ওয়েটিং লিস্টটা রাখা যাবে না। আচ্ছা, এরকমই একটা নতুন আইন বা নতুন একটা পরিকল্পনা রেল করছে, হয়তো খুব তাড়াতাড়ি সেটা হবে, এবং সেটা জুনে তো বা জুলাইয়ের দিকে বা হবে সম্ভবত, এবং একটা শোনা যাচ্ছে, এখনো বাস্তব। তবে রেল এই আইআরসিটিসির এই ব্যাপারটা নিয়ে কিন্তু বেশ উদাসীন, সত্যি দালাল চক্র নিয়ে কিন্তু বেশ উদাসীন। আর এটা খুব সামনাসামনি হয় এই বিষয়টা। আমরা যদি কেউ হাওড়া স্টেশনে বা শিয়ালদা স্টেশনে যাই, সেক্ষেত্রে একদম যাদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে, যাদের টিকিট কনফার্ম হয়নি, শেষে গিয়ে ক্যান্সেল হয়ে গেছে, প্রচুর দালাল রয়েছে হাওড়া স্টেশনে। আমি বিগত 2 মাস আগেই এটা শিকার হয়েছিলাম, তার থেকে বেঁচেও ফিরেছিলাম। আমি ঝামেলায় জড়াতে চাইনি। মানে দালালরা ওখানে বসে থাকে, আর তাদের ড্রেস দেখলে বোঝাই যায় না, তারা মনে হয় একদম সেই রেলেরই কর্মী। মানে একদম এসে তোমার কাছ থেকে টাকা নিয়ে একদম টিকিট করেও দিচ্ছে না তা না, টিকিটের ব্যবস্থাও করে দিচ্ছে, এবং সেই টিকিটটা কিন্তু কনফার্ম টিকিট। এটা কিভাবে হচ্ছে জানা যাচ্ছে না। এবং সেখানে একটি 800 টাকার টিকিটে অন্তত 1000-1200 টাকা একদম এক্সট্রা দিতে হচ্ছে। তো যাই হোক, এবার ট্রেনে আমরা কেদারনাথের অভিজ্ঞতাটা এই মুহূর্তে মানে সরকার মানে পদক্ষেপ এখনো পর্যন্ত কিছু করেনি কেদারনাথের ব্যাপারে, কিন্তু আগামীতে অনেক সুবিধা হবে। তো এখনকার পরিস্থিতিটা একটু বলি। আমরা বেসিক্যালি এখান থেকে যদি কেউ যায়, ওয়েস্ট বেঙ্গল থেকে কেদারনাথ যেতে গেলে তোমাকে প্রথমে হরিদ্বারে যেতে হবে বা ঋষিকেশ যেতে হবে, কুম্ভ ধরে হরিদ্বার। হ্যাঁ, এবার এই ডিরেক্ট হাওড়া থেকে কুম্ভ ধরে যদি আমি হরিদ্বার যাই, এর টিকিট পাওয়াটা খুব মুশকিলে, পাওয়া যায় না বলতে গেলে, যে কোনো গাড়িতে যে কোনো খুব চাপ। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি করেছিলাম কি, হরিদ্বারের আগের একটা স্টেশন আছে লাক্সার বলে, লাক্সার জংশন, আমি সেখানকার টিকিটটা কেটেছিলাম এবং টিকিটটা অ্যাভেলেবেল পেয়েছিলাম। ওই টিকিটটা কেটে তারপর লাক্সার জংশনে যাই হাওড়া থেকে। এবার ওখান থেকে আবার আমাদের এখানে যেরকম লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেন আছে, সেটা ধরে হরিদ্বার যাওয়া যায়। কিন্তু বিষয়টা হয়েছিল, মানে আমরা লাক্সার স্টেশনে পৌঁছেছিলাম প্রায় 1.5 ঘন্টা লেট ছিল ট্রেন। আর লাক্সার স্টেশনে পৌঁছেছিলাম রাত্রির তখন 1টা নাগাদ বাজে। 1টার সময় কোনো লোকাল ট্রেন চলে না, আমাদের এখানেও যেরকম চলে না ওখানেও চলে না। এবার ওখান থেকে সুবিধা আছে, কেউ যদি লাক্সার জংশন পর্যন্ত যায়, সেক্ষেত্রে ওখান থেকে অপশন আছে টোটো বা অটো, কিন্তু সেটাও প্রায় 90 কিলোমিটার, মানে 40 কিলোমিটার। এবার যাওয়া আসা করতে করতে, যেহেতু রাত্রিবেলায় ওরা তো পুরোটাই ধরবে, ওই 90-100 কিলোমিটার হিসেবেই ভাড়াটা নেয়। সেই সবও ঠিক ছিল, আমরা সেই দিকেই এগোচ্ছিলাম, কারণ অতক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই, কারণ লোকাল ট্রেন আবার আছে রাত্রি 3টের সময়। ওই দিকে পা বাড়াতে গিয়েই দেখছি একটা ট্রেন ঢুকছে, সেটা হচ্ছে হরিদ্বার যাবে, অদ্ভুত ভাবে। পরে আমরা দেখলাম যে ওই ট্রেনটা 6 ঘন্টা লেট। যে মানুষগুলো সেই ট্রেনে ছিল তাদের পরিস্থিতিটা তুমি শুধু ভাবো, 6 ঘন্টা একটা ট্রেন লেট মানে কিন্তু বিরাট সমস্যা। তো সেটা আমাদের খুব ভালো হয়েছিল, এটাও হয়তো ভগবানেরই আশীর্বাদ। তো আমরা ওই ট্রেনেই উঠে পড়ি, জেনারেল কামরায় উঠে, ফাঁকাই ছিল, ওই উঠে আমরা যাই হচ্ছে হরিদ্বার স্টেশন। তখন রাত্রির প্রায় 2:30 বাজে। এবার এই হচ্ছে হরিদ্বার পর্যন্ত, মানে এখান থেকে মূল শুরু হলো কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা। এবার আমি বিশেষ করে যখনই আমি কোথাও ঘুরতে যাই, সেটা বাইক হোক বা ট্রেন হোক বা যাতেই হোক, আমি একটা বাড়ি থেকে প্ল্যান করে যাই, এইভাবে ঘুরবো, তাহলে আমার ঘোরাটা সুবিধা হবে, যাতে সমস্যা না হয়। এবার ভগবানের জায়গায় যেতে গেলে না, ওই সব প্ল্যান কোনো কাজে লাগে না। আমি বেনারসে গিয়েও দেখেছি, আমি কেদারনাথে গিয়েও দেখলাম, যা ভেবেছিলাম ঠিক তার উল্টোটাই হয়, মানে তার প্ল্যানেই চলতে, একদম তার উপরে তুমি সঁপে দাও নিজেকে,
সে সেরাম করে তোমাকে খেলা দেবে, এই হচ্ছে বিষয়। এবার হরিদ্বার স্টেশনে নেওয়ার পরে আমার মাথায় যেটা উদ্দেশ্য ছিল যে রেস্ট আর নেব না, 2 দিন ট্রেন জার্নি করে আর রেস্ট নেব না, আমরা ডিরেক্ট যত কাছাকাছি কেদারনাথের ধামের কাছে যাওয়া যায় তত যাব। মানে মূল বিষয়টা হচ্ছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ যদি কেদারনাথ যায়, অনেকগুলো পথ আছে। এখান থেকে তাকে প্রথমে হরিদ্বার যেতে হবে, হরিদ্বার থেকে আমাদের যেতে হবে সোনপ্রয়াগ বলে একটা জায়গা, প্রায় সেটা 230 কিলোমিটার, একেবারে পাহাড়ি রাস্তা। সেখান থেকে তোমাদের বাসে যেতে হবে। হ্যাঁ, এবার যেটা সুবিধা হয়, বাস রয়েছে ওদের, মানে ওখানকার স্টেট বাস, 550 টাকা ভাড়া নেই স্টেট বাস। আর একটা বাস রয়েছে যেটা ওখানকার একটু প্রাইভেট বাস, সেটা মোটামুটি 700-800 টাকা করে ভাড়া নেয়। এবার তাতে একটা সমস্যা হচ্ছে, আমরা যেহেতু রাত্রি 2-2:30 সময় পৌঁছেছিলাম, বাস ওখানে যেহেতু একেবারে পাহাড়ে দিয়েই গাড়িটা চলবে, 220 কিলোমিটার পাহাড়ে বাস বা গাড়ি চালানোটা একটা মুশকিলের। ওই জন্য ওখানকার সরকার করে রেখেছে 4টের পরে গাড়ি বা বাস চলতে দেবে। এবার ওই জন্য বাস কোনোভাবেই চলবে না। প্রাইভেট কার চলতে পারে, কিন্তু ঘুষের ব্যাপার আছে। মানে স্থানীয় পুলিশরা রাস্তায় দাঁড়িয়ে থাকে, লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকে, যারা 100 টাকা করে দেবে পুলিশদের তাদেরকে ছেড়ে দেবে, এই হচ্ছে বিষয়। তখন আর কোনো কিছু নেই, তখন যেতেই পারে যে যেরকম, প্রত্যেক জায়গায় যেরকম হয়। এবার আমরা কি করেছিলাম, হরিদ্বার থেকে সেই রাতেই প্রায় রাত 3-3:30 সময় একটা প্রাইভেট গাড়ি করেছিলাম, আমার সাথে আরো 2-3 জন ছিল। এবার তারাও রেস্ট নেওয়ার দরকার ছিল, কিন্তু তবুও যেহেতু আগে আমাদের যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে, ওই জন্য আমরা রিস্কটা নিয়ে ওখান থেকে একদম প্রাইভেট গাড়ি করে চলে গেছিলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। এবার যথাযথ আমাদের মানে হরিদ্বার থেকে কিছুটা পথ বেরিয়েই যেখান থেকে মূল পাহাড়ের রাস্তা শুরু হচ্ছে, সেখানে একটা ব্যারিকেড থাকে, সেখানটায় পুলিশ ধরেছিল এবং ড্রাইভারের সাথে সেটা কথা বলে ছেড়েও দিয়েছিল। প্রায় ওই 8 থেকে 10 ঘন্টার জার্নি, কারণ রাস্তায় তো জ্যাম যেরকম, আর রাস্তা সত্যিই দুর্গম। রাত্রির বেলায় ওই পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোটা সত্যিই খুব বিপজ্জনক। সেখানে দাঁড়িয়ে মোটামুটি আমরা প্রায় 10 ঘন্টা লেগে গেছিল। আমাদের 3টের সময় গাড়ি ছেড়েছিল, আমাদের পৌঁছেছিলাম সম্ভবত সকাল 11টা-11:30 নাগাদ। এটা হলো কিন্তু সোনপ্রয়াগ। সোনপ্রয়াগে যেখানটায় নামিয়ে দেবে তোমাকে, সেখান থেকে ভাড়াটা কত নিল? গাড়ি ভাড়া নিয়েছিল 5,000 টাকা। হ্যাঁ, মানে অনেক বার্গেনিং করে 6,000-7,000, কেউ 12,000 টাকাও চাইছিল, ওই সেম রুট সেম গাড়ি। এবার সেটা একটু বার্গেনিং করলে মোটামুটি 5, 5.5, 6 বা 4.5-এর মধ্যেও পেয়ে যেতে পারে। ওটা পুরোটাই ভ্যারি করে যত দর্শনার্থী যাচ্ছে তাদের উপরে। এটা তো ইয়ের ব্যাপার আছে, মানে ওয়েদার একটা ব্যাপার আছে, আর তার সাথে হচ্ছে মানুষ কতটা ভিড় করছে, সিজন যাকে বলে। এবার আমাদের 5,000 টাকা নিয়েছিল। এখান থেকে আমাদের নামিয়ে দিল হচ্ছে সোনপ্রয়াগের থেকে কিছুটা আগে, প্রায় 500 মিটার আগে। এরপরের ঘটনাটা আরো মুশকিলের। সোনপ্রয়াগ থেকে আমাদেরকে হাঁটা শুরু করতে হলো প্রায় 1 কিলোমিটার। হাঁটা শুরু করে আমাদেরকে ওখান থেকে সিস্টেম হচ্ছে, ওখানে কোনো গাড়ি বা বাস বা কিচ্ছু অ্যালাউ না। ধরো যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বা কোনো জায়গা থেকে বাইক নিয়ে যাও বা নিজের গাড়ি নিয়ে যাও, প্রাইভেট গাড়ি 4 চাকা, সেক্ষেত্রেও তোমার স্টপেজ, লাস্ট স্টপেজ সোনপ্রয়াগ। সোনপ্রয়াগে প্রাইভেট পার্কিং রয়েছে এবং সরকারি পার্কিংও রয়েছে, ওখানে তোমাদের গাড়ি রেখে দিতে হবে। তারপরে তোমাদের গাড়ি বা বাইকের কোনো ভ্যালু নেই, ওখানে ফেলে রাখতে হবে। পার ডে মোটামুটি 200 টাকা করে 4 চাকার ভাড়া, আর বাইকেরও 100-150 টাকা করে ভাড়া। মানে বাইক নিয়ে গেলে আমাদের ওইটুকুই পথ। এবার তারপরে যেহেতু আমরা গাড়িতে গেছিলাম, ওই সোনপ্রয়াগের আগে আমাদেরকে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দেওয়ার পরে ওখান থেকে হাঁটা শুরু করলাম প্রায় 1-1.5 কিলোমিটার। ওখানে একটা চেকিং হয়, মানে কেদারনাথ যেতে গেলে বা 4 ধাম করতে গেলে একটা রেজিস্ট্রেশন করতে হয় গভর্নমেন্টের, উত্তরাখণ্ড ট্যুরিজমের। আর সেই রেজিস্ট্রেশন আমরা অনলাইনে করে নিয়েছিলাম বাড়ি বসে। ওটা অফলাইনেও করা যায়, ওটা ওখানে গিয়ে তুমি করতে পারো, বা সীতাপুর বলে একটা জায়গা আছে সেখান থেকেও করা যায়। তবে অনলাইন থেকে করানোটাই বেস্ট, ওটা কোনো সমস্যা না। তবে এটা একটা জিনিস খুব ভালো করেছে, আগে যেরকম ওরা করেছিল যে কেউ যখন তখন বুক করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে, এখন সিস্টেমটা করে দিয়েছে আধার বেসড। মানে ওই একটা আধারে ওই একটা ডেটই বুক করে রাখলে তারপরে তুমি তোমার যাত্রা শুরু করলে। এটা খুব ভালো,
কিন্তু এটারও পালন হয় না, সেটা পরে আসছি। এবার ওই সোনপ্রয়াগের ওখান থেকে হাঁটা শুরু করলাম, হেঁটে প্রায় 1-1.5 কিলোমিটার পরে গিয়ে একটা ট্যাক্সি স্ট্যান্ড মতন আছে, মানে ওই বোলেরো যে গাড়িগুলো হয় না, পিক আপ গাড়ি আমরা অনেকে বলি, 8-10 জন নেওয়া যায়, ওই গাড়ি ওখানকার মানে ইউনিয়নই চালাই ওই জায়গাটা। সত্যি কথা বলতে আমরা যা দেখে এসছি, সরকার কম চালায়, স্থানীয় লোকজন ইউনিয়ন এটাই চালায়। ওই গাড়ি শুধু আছে এবং তোমাকে ওই গাড়িতেই যেতে হবে, আদারওয়াইজ যদি না যেতে চাও হাঁটতে হাঁটতে যেতে হবে। মানে ছোট হাতি আর কি। হ্যাঁ, ওরাম টাইপের, কিন্তু ভেতরে বসা যায়। হ্যাঁ, বোলেরো যে পিক আপ গাড়িগুলো। এবার ওই হাঁটতে হাঁটতে গিয়ে ওটা উঠলাম, 11 জন। ওই গাড়ির অবস্থা দেখার মতন না, পাহাড়ি রাস্তা, মানে ভয় লাগলেও উপায় নেই। ওই গাড়িতে উঠলাম, পার হেড 50 টাকা করে, 5 কিলোমিটার দূর হচ্ছে নামিয়ে দেবে গৌরীকুণ্ড। মানে অলরেডি আমাদের হাওড়া থেকে হরিদ্বার হয়ে গেল, হরিদ্বার থেকে আমরা চলে গেলাম 250 কিলোমিটার দূরে সোনপ্রয়াগ থেকে আমাদের আবার যেতে হবে গৌরীকুণ্ড। এবার এই গৌরীকুণ্ড থেকেই মূল শুরু হয় কেদারনাথ যাত্রা। গৌরীকুণ্ডে অ্যাকচুয়ালি পার্বতী তপস্যা করেছিল শিবকে পাওয়ার জন্য। এবার ওই জায়গাটাই আমরা একটা হোমস্টে বলো বা হোটেল বলো, ওখানে বেশ কিছু আছে, ওইখানে ছিলাম মোটামুটি। সিজনে যেহেতু কেদারনাথ 6 মাস খোলা থাকে, ওখানে সব থেকে বেশি কস্টিং লাগে হোটেল বা হোমস্টেতে, ওই পার হেড 500-600 টাকা করে। এবার ওখানে তো টেন্ট সিস্টেম নেই, হোটেলই নিতে হবে। 2-3 হাজার টাকার কমে ওখানে হোটেল পাওয়া খুব মুশকিল। সোনপ্রয়াগে সেটা তাও 1,500 টাকায় পাওয়া যায়, কিন্তু ওই জায়গাটায় 2-3 হাজার টাকার নিচে হোটেল পাওয়া মোটামুটি যাবে না। এবার ওইখানেই আমরা প্রথম দিন রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে পরের দিন সকালবেলায় কেদারনাথ যাত্রা শুরু করলাম। ওখান থেকে কতক্ষণ লাগলো? এবার ওখান থেকে তোমার লাগলো, আমার তো পরের দিন সকালবেলায় বেরিয়েছিলাম, বেরিয়ে রাত্রির প্রায় 11টায় পৌঁছেছি। আমার প্রচুর টাইম লেগেছে। খাওয়া দাওয়া সবই রাস্তায়? হ্যাঁ, রেস্ট নেওয়ার ব্যবস্থা রাস্তায়। মানে আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম রাত্রে হাঁটা শুরু করব। এবার স্থানীয় মানুষজনও তাই বলছিল যে রাত্রে হাঁটাটাই সেফ, তার কারণ হচ্ছে ওখানে তো অনেক রকম ভাবে যাওয়া যায়। আমি হেঁটেই গেছি, বা আমার সাথে যারা ছিল তারা সবাই হেঁটেই গেছে। অনেকে ওখানে গিয়ে পিট্টু বলে একটা হয়, যেটা পিঠে করে নিয়ে যায়। আর একটা হচ্ছে ঘোড়া বলে, কিন্তু অ্যাকচুয়ালি ঘোড়া না, খচ্চর। কারণ ঘোড়া পাহাড়ে উঠতে পারে না, খচ্চরই পাহাড়ে উঠতে পারে, খচ্চরে করে যাই। আর একটা হচ্ছে পালকি সিস্টেম। মোটামুটি এই 4টে, হ্যাঁ, ডোলা আছে একটা, পিট্টু আছে একটা, আর খচ্চর আছে একটা, আর নিজের পা আছে একটা। এই হচ্ছে 4টে সলিউশন। আর একটা আছে যেটা হচ্ছে হেলিকপ্টার। এবার হেলিকপ্টার বুকিং করাটাই সব থেকে মুশকিলের, তার কারণ হচ্ছে টাকা থাকলেও হবে না। ওখানকার গভর্নমেন্ট যেভাবে ওইটা চালায়, তাতে করে ওই রেজিস্ট্রেশন পাওয়া সত্যিই খুব মুশকিল। আর ওটা মেনলি যেটা আমি বলছিলাম যে সরকার কম চালায়, ওখানকার লোক বেশি চালায়। এবার এত মানুষ বেড়ে গেছে ওখানে, মানে এই কাজের সাথে যুক্ত, সেক্ষেত্রে যাওয়াটা সত্যিই খুব মুশকিলের যদি হেলিকপ্টার। আর হেলিকপ্টারে এখন রিসেন্ট যে পরিমাণে পরপর করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাতে করে অনেক মানুষ সাহসও কম পাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 40 দিন খুলেছে কেদারনাথ, তাতে করে প্রায় 7-8 দিন হেলিকপ্টার ক্র্যাশ হয়ে গেছে এবং মারাও গেছে প্রচুর লোক। সেটা একটা রিস্ক থেকেই যায়। এটা মেনটেনেন্স কেন করে না আমি ঠিক বুঝি না। 6 মাস যখন বন্ধ থাকছে, সেই সময় মেনটেনেন্স করতেই পারে। এটা তো অবশ্যই সরকারের ব্যর্থতা, এটা তো অস্বীকার করা যাবেই না একেবারে। কারণ যে মানুষগুলো এত দূর থেকে কষ্ট করে কেদারনাথ দর্শন করতে যাচ্ছে, তারা যদি ওরকম সম্মুখীন হয় এত টাকা খরচা করে, একটা বাজে পরিস্থিতি। এবার রাত্রিরে আমাদের তো বেরোনো হলো না, শেষে সবাই বললো সকালেই বেরোতে, দিনের আলোয় হাঁটবে। শেষে দিনের আলোয় শুরু করলাম হাঁটা। সবাই ভাবে কি 16 কিলোমিটার, মানে সরকারি মত বলো বা ওখানকার বেশ কিছু সাইনবোর্ড আছে, ওখানে 16 কিলোমিটারই লেখা থাকে। কিন্তু প্রত্যেক বছর এটা আছে, আমি বলছি না, গুগল আছে সবার কাছে, সবাই দেখে নিতে পারবে। প্রত্যেক বছর কেদারনাথ আরো উপরে চলে যাচ্ছে।
এটা বলে সবাই। এটা হয়তো সত্যি, কারণ আমি রিস্টওয়াচ যেটা পড়েছিলাম তাতে আমি দেখেছিলাম আমি যখন রাত্রির বেলায় পৌঁছাই, আমি প্রায় রাত্রির 10:30 11টার সময় পৌঁছাই, তখন গিয়ে দেখেছি সেটা প্রায় 25 কিলোমিটার। 16 কিলোমিটার আর 25 কিলোমিটারের মধ্যে প্রায় 10 কিলোমিটারের ফারাক। এটা অসম্ভব। এবার রিস্টওয়াচে অনেকটা আসেও না, কিছুটা কমও আসে, সেখানে দাঁড়িয়ে হয়তো তারও বেশি। এবার কি করে মানুষ, অনেকেই হাঁটতে শুরু করে নিচের থেকে, উপরে গিয়ে আর পারে না। 5-6 কিলোমিটার যাওয়া মানে শেষে লাস্ট যে 5-6 কিলোমিটার, সেই সময় ম্যাক্সিমাম সবাই খচ্চর নিয়ে নেয়, কারণ এতটাই কষ্টকর না, মানে অক্সিজেন তো অনেক কমে যায়। আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে কেদারনাথ হচ্ছে 11,500 ফুট উপরে, সেখানে দাঁড়িয়ে অক্সিজেন কমে যায়। আর এখনকার মানুষ সবাই হাঁটা চলা খুব কমে গেছে সবার, সেখানে দাঁড়িয়ে এই প্রায় 20-22-23-25 কিলোমিটার হাঁটা, আর রাস্তা তো সোজা না, রাস্তা তো একদম খাড়া। আর সব থেকে যে সমস্যাটা, এটা তো সলিউশন নেই, আর থাকলেও কেউ কিছু করে না কেন বুঝি না। ওই যখন খচ্চরগুলো যায়, ওদের স্পিড তো আলাদা, মানুষরে গুঁতো দিয়ে চলে যাচ্ছে, তাতে করে যদি ধাক্কা দেয় তুমি তো খাদে পড়বা নয় সাইডে পড়বা, ওটা মেনটেন করে যেতে হচ্ছে, অনেক সময় দাঁড়িয়ে যেতে হচ্ছে, এই কারণে ওটা আর এক মুশকিলের। এবার ওই জন্য আরো বেশি সময় লাগে। তবে এমনি নর্মালি মানুষজন 8-10 ঘন্টায় উঠে যায়, আমাদের সময় বেশি লেগেছিল, মানে পা লেগে আসে। হ্যাঁ, আর শেষের দিকে তো আমার যেরকম হচ্ছিল, আমি 5 পা হাঁটছিলাম, 15 মিনিট বসে থাকছিলাম, পাচ্ছিলামই না অ্যাকচুয়ালি। নামাটা অনেক সহজ, কারণ ওটা তো নিচের দিকে নামছি, আমাদের পিঠে খুব একটা ভার থাকছে না, আমাদের নিচের দিকে টানটা থাকছে, উপরে ওঠার সময় তো একটা সমস্যা হয়, সেটার জন্য একটু মেনলি সমস্যা হচ্ছিল। কেদারনাথ মন্দিরের পেছনে যে বড় পাথরটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সেই ভীমশিলা। শেষবারে যখন বন্যা হয়েছিল এখানে, আশেপাশের কিচ্ছু আর ছিল না, শুধুমাত্র একদম ঠিক জায়গায় বসেছিল কেদারনাথ ধাম, এবং সম্পূর্ণই সেটার জন্য কিন্তু। এবার ওপরে তো যাওয়া হলো, এবার ওখানে থাকার ব্যবস্থা, ওখানকার যে দর্শন ব্যবস্থা, এগুলো কেমন? বিষয়টা হচ্ছে আমাদের সমস্ত, শুধু আমাদের না, সমস্ত ধর্মমতেই বা যেখানে ধর্মের জিনিসপত্র রয়েছে সেখানে একটা ব্যবসায়িক ব্যাপার তো আসেই, এটা অস্বীকার কেউ করতে পারবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথাও একটু কম, কোথাও একটু বেশি, আর কোথাও এক্সট্রিম লেভেলে চলে যায় আর কি। এবার এটা নিয়ে কেউ কিছু বলতেও পারে না, কারণ ধর্ম যেখানে রয়েছে। এই রাত্রি 11টার সময় আমরা প্রায় পৌঁছে, ওখানকার প্রথম অপশান আমরা পেয়েছিলাম টেন্ট, তো ওটাই নিয়ে নিয়েছিলাম, কারণ রাত্রিবেলায় আর কিছু দেখতে পাচ্ছিলাম না। তবে মহাদেবের দর্শন করে এসেছিলাম, মানে বাইরে থেকে কেদারনাথ মন্দিরের দর্শনটা করে এসেছিলাম। তো এসেই আর শরীর চলছিল বলে টেন্টে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলায় উঠে মোটামুটি সব দেখার চেষ্টা করছিলাম। তবে আমি অ্যাকচুয়ালি যেখানে ঘুরতে যাই না, সেখানকার পরিবেশ থেকে শুরু করে সেখানকার মানুষজন এবং সেখানকার একটু লোকাল বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি, যাতে পরবর্তীকালে যদি আবার যাই সুবিধা হয়। ওখানে মূলত দুটো অপশন আছে, একটা টেন্ট, একটা হোটেল। আমাদের মতো সাধারণ মানুষদের পক্ষে হোটেল নেওয়াটা খুব মুশকিলের। হোটেলগুলো আছে মন্দিরের একদম পাশে, খুব সুন্দর, মানে খুব হাইফাই না, মানে 5 স্টার হোটেল না, কিন্তু হোটেল এবং বাথরুম সব অ্যাটাচ করা। ওই হোটেলে থাকাটা আমাদের মধ্যবিত্ত মানুষদের পক্ষে একটু চাপের। তার কারণ হচ্ছে পার ডে মিনিমাম 12,000 টাকা রুম রেন্ট, সেটা ম্যাক্সিমামও আছে 26,000 টাকা পর্যন্ত। মানে আমরা এবার গিয়ে পেয়েছিলাম, ইউটিউবে তো মোটামুটি 20-22,000 টাকা বলে, আমরা এই বছর গিয়ে 26,000 টাকা একটা রুম পেয়েছিলাম, তাতে 4 জন থাকা যাবে। 26,000 টাকার রুম মানে কিন্তু চাপেরই ব্যাপার। এবার সেখানে দাঁড়িয়ে ম্যাক্সিমাম লোক ওখানে টেন্টেই থাকে। এবার টেন্টের ভাড়া হচ্ছে খুব কম হলেও 300 টাকা, আর খুব বেশি আছে 600 টাকা পার হেড।
পার হেড, মানে একটা টেন্টে দুজন থাকতেই হবে, সেক্ষেত্রে এবার ওটা যোগ করে নিতে হবে। এবার আমরা প্রথম দিন গিয়ে যেহেতু রাত্রিবেলা ওখানকার যারা ওই কাজটা করছে, যেহেতু 6 মাস খোলা থাকে, ওদেরও একটা তো সমস্যার বিষয়, কারণ ওই 6 মাসেই যা রোজগার সেটাই 1 বছর চালাতে হয়, ওদেরও একেবারে যে কিছু করার নেই সেটা বলাটা ভুল। এবার সেখানে দাঁড়িয়ে পরের দিন অ্যাকচুয়ালি কেদারনাথের জায়গাটা বড্ড অদ্ভুত, মানে সকালবেলায় খুব গরম লাগে, রাত্রিবেলায় খুব ঠান্ডা লাগে। মাইনাস, মানে আমরা যখন যেদিন গেছিলাম -4 ডিগ্রি ছিল, বরফ পড়ছে না কিন্তু -4 ডিগ্রি, মানে মোবাইলে যেটা দেখাচ্ছিল। আর সকালবেলায় মোটামুটি 18-19 ডিগ্রি, কিন্তু যেহেতু মানে ওটা না পাহাড় তো মানুষ অনেকেই যায়, মন্দিরেও অনেকে যায়, কেদারনাথটা মানে মনে হয় কি পৃথিবীর একদম শেষ প্রান্তে, মানে হয়তো কেদারনাথের পেছনে গেলেই হয়তো পৃথিবীর বাইরে চলে যাওয়া যাবে, মানে স্বর্গ যাকে বলে আর কি। এটা আছে অনেক জায়গায় লেখা আছে, যেরকম ওটাই স্বর্গের শেষ জায়গা, মানে শুরু আর কি। এবার সকালবেলায় অদ্ভুত গরম লাগে, আর টেন্টে ডিরেক্ট অ্যাকচুয়ালি রোদ পড়ে, আর টেন্ট তো ত্রিপলের হয়, বিভৎস গরম হয়ে যায়। এবার পরের দিন আমরা টেন্টে থাকতে পারছিলাম না, শেষে আমাদের যে টেন্টের যে মালিক ছিল তাকে বলার পরে সে একটা বড় টেন্টের ব্যবস্থা করে দেয়, যেখানে 8-9 জন থাকতে পারে। ওটার ভাড়াটা একটু বেশি হয়, তবে সেই দিন লোক একটু কম ছিল বলে ভাড়াটা একটু কম নিয়েছিল, ওটা মোটামুটি 2000 টাকা নিয়েছিল, 4 জন আমরা ছিলাম, মানে পার হেড 500 টাকা করে। অন্তত ওই বড় রুমের থেকে অনেক সুবিধা, কিন্তু মেন যে সমস্যাটা সেটা হচ্ছে বাথরুম। প্রত্যেকটা মানুষেরই একটা বাথরুম যদি ঠিক না হয়, সেটা যে কোনো কাজের জন্য এটা একটা বিভৎস সমস্যার বিষয়, কারণ 100টা যদি টেন্ট থাকে তার জন্য একটা বাথরুম আছে। এবার 100টা টেন্টে 200 জন মানুষ আছে মিনিমাম, সেখানে দাঁড়িয়ে যদি একটা বাথরুম হয় সেটা খুব মুশকিলের। আর ওখানে তো কলের ব্যাপার নেই, কোনো মোটর ফটরের কোনো কিচ্ছু ব্যাপার নেই, ডিরেক্ট ঝর্ণার যে জল সেটার সাথে পাইপ কানেক্ট করা, মানে ঝর্ণার যে জলটা বেরোচ্ছে ওখানে পাইপ রেখে দিয়েছে, এবং একদম শেষ যে জায়গাটা ওখান থেকে জোরে জল বেরোচ্ছে, মানে মোটরেও অত জোরে জল বেরোয় না, আর বিভৎস ঠান্ডা, মানে ওই যদি মাপা যায় মনে হয় 1-2 ডিগ্রি হবে মিনিমাম, বা তারও কম। এবার ওই জলেই তোমাকে সবকিছু কাজ করতে হবে, সে খাওয়া বলো আর যাই বলো। মোটামুটি ওই 2 দিন চালিয়েছিলাম, এছাড়া তো উপায় নেই, এখন তীর্থ করতে গেছি ওইভাবেই, পরিষ্কার অপরিষ্কার ওখানে কোনো ব্যাপার নেই, মহাদেব যেভাবে আমাদেরকে দিচ্ছে সেভাবেই চালিয়ে নিতে হচ্ছে। থাকার তো বিষয় হয়ে গেল, এবার খাওয়ার মধ্যে তো অনেক কিছু হয়, সেটা ভাত ডালও হয়, সব থেকে বড় কথা জল খাওয়া ছাড়া তো বাঁচতে পারবো না, জল তো খেতেই হবে। এবার খুব কম করে হলে আমাদের এখানে যে 1 লিটারের জলের বোতল এখানে কত দাম, 20 টাকা। এবার যেটা যদি আমি ন্যায্য মূল্যেও যাই সেটা হয়তো 15 টাকায় নেবে, যেটা আমাদের রেলওয়েতে দেয় 15 টাকায় 1 লিটার করে দেয়, ওখানে 100 টাকা ওই বোতলের দাম, 1 লিটার 5 গুণ বেশি। 1 লিটার জল তোমাকে 100 টাকা দিয়ে কিনতে হবে। এবার তুমি ভাত খাও বা রুটি খাও, জলটা তোমাকে খেতেই হবে, এটা তো কিছু করার নেই। ওখানকার যে ন্যাচারাল জলটা আছে পাহাড়ের খাওয়া যায়। অনেকের কি হয় ওই ঝর্ণার জল বা বরফ গলা জল শুট হয় না, আমার ওইসব কোনো বিষয় না, আমার সব কিছুই শুট হয়ে যায়, ওটা নিয়ে কোনো বিষয় না, কিন্তু অনেকের হয় না। এবার কি হচ্ছে, এত দূরে গেছি তো, হেঁটে যাওয়া হেঁটে আসা, জলটা একটু ভালো খেতে হবে, জলের থেকেই তো বিভিন্ন রোগ টোগ হয়। এবার কিছু না হলেও জলটা কিনে খাচ্ছিলাম, এবং সব থেকে বেশি কষ্ট হচ্ছিল জল কেনার জন্য, কারণ 20 টাকার জল যদি 100 টাকা দিয়ে কিনি, এটা একটা খুব বড় মুশকিলের ব্যাপার। ওখানে অনেকগুলো ওই 1 টাকা বা 12 টাকা এরম দিয়ে 1 লিটার জল 2 লিটার জল এরকম পাওয়া যায়। সরকার থেকে বসিয়েছে, অদ্ভুতভাবে ব্যবসার জন্য সব বন্ধ করে রেখে দিয়েছে, মানে ম্যাক্সিমাম মেশিন সব বন্ধ, মানে কেদারনাথ পুরো এলাকাটাই একটা মাত্র ওই মেশিন খোলা ছিল, যেটা কেদারনাথ মন্দির থেকে অনেক দূরে, 12 টাকায় 1 লিটার।
ওই ঝর্ণার জলই আরও সিস্টেমে ওটা একটু ইয়ে করে দিচ্ছে, পিউরিফাই করে দিচ্ছে। এটা তো সবার পক্ষে ওখানে গিয়ে আনা সম্ভব নয়, তাতে করে ওই। আর খাওয়া, ভাত ডাল যাই খাও মিনিমাম 250 টাকা প্লেট। ম্যাগি মানে আমাদের এখানে যে 14 টাকা দিয়ে আমরা ম্যাগির প্যাকেট কিনি, সেটা ওখানে 80 টাকা প্লেট। জাস্ট রান্না করে দিচ্ছে, ওর মধ্যে মশলা ফসলা কিচ্ছু এক্সট্রা নেই। 4 টুকরো শশা, 4 টুকরো তরমুজ 50 টাকা প্লেট। খুব বেশি হলে 50 গ্রাম ছোলা সেদ্ধ 50 টাকা প্লেট। মানে এই হচ্ছে ওখানকার সিস্টেম। এবার এটা নয় অনেক উপরে, যেহেতু পিঠে করে হোক বা খচ্চরের পিঠে হোক নিয়ে যাওয়া হচ্ছে, খরচা বাড়ছে, ঠিক আছে, নিচের দিকে নেমে আসলেও সেম। আচ্ছা, মানে কিছু লোক ওখানে বোঝানোই যাবে না, অনেক দূরে। মানে আমরা যখন শেষের দিন ফিরে আসছিলাম সেই সময়ও মানে অনেক নিচে নেমে আসলেও 20 টাকার জল 40 টাকা নিচ্ছে, কিন্তু সেখানে কিন্তু ট্রান্সপোর্ট আছে। সরকারের এই জায়গাগুলোই একটু দেখাটা উচিত, কারণ অনেক দর্শনার্থী যায়, সবার পকেটে যে 500 টাকা থাকে এমনটা না, কারোর পকেটে 50 টাকাও থাকে, সেটা যদি দেখে একটু ভালো হয়। আর ভাত গেল, মানে খাবারের পাটটা গেল। এবার মেন যে কাজের জন্য সবাই ওখানে যায়, দর্শন। আর রিসেন্ট সত্যি কথা বলতে দর্শন কম, কন্টেন্ট ক্রিয়েশন তো ওখানে এখন বেশি। মানে কেদারনাথ ধামটা এখন ধামের থেকে কেদারনাথ কন্টেন্ট হয়ে গেছে মানুষের কাছে। সন্ধ্যা আরতি আমরা দেখছিলাম রাত্রিবেলায়, সন্ধ্যা আরতির সময় একটা মানুষকে পাইনি যার হাতে মোবাইল নেই, সবার হাতে মোবাইল। আজ থেকে 2 বছর আগে ওখানে কেদারনাথ ধামের একদম সামনে, মন্দিরের সামনে একটা মেয়ে একটা ছেলেকে প্রপোজ করছিল, এই ভিডিওটা নিয়ে বীভৎস ভাইরাল হয়। সেই সময় ওখানকার স্থানীয় যারা রয়েছে এবং সরকার সম্মিলিতভাবে পুরো ব্যান করে দিয়েছিল, কোনো রকম ফটোগ্রাফি করা যাবে না মন্দির চত্বরে নামেই। তো সেসব হচ্ছে, হবেও আগামীতে, কারণ মোবাইল আটকানো অসম্ভব, একেবারেই অসম্ভব। যত যাই করুক, কেদারনাথ মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, তাও লোকে ছবি তুলছে। এসব হবেই, আটকানো খুব মুশকিল, কারণ এত দর্শনার্থী যাচ্ছে। আজকে 40তম দিন হচ্ছে, সরকারি যে হিসেব তাতে করে এখন যেহেতু রেজিস্ট্রেশন সিস্টেম, রেজিস্ট্রেশনে বলা আছে পার ডে 13,000 মানুষ রেজিস্ট্রেশন করতে পারবে। এবার রেজিস্ট্রেশন করা মানে কিন্তু তোমার ওই দর্শন করার জন্য মেন, হাঁটতে হাঁটতে বা ঘোড়ায় করে বা যাতে করেই যাচ্ছ না কেন, একমাত্র হেলিকপ্টারে করে গেলে তোমার রেজিস্ট্রেশন মাস্ট। আর একটা মাস্ট হচ্ছে দর্শনের জন্য রেজিস্ট্রেশন মাস্ট, অনলাইনেই ওই প্রক্রিয়াটা হয়। এবার 13,000 লিমিট করে রাখা। কালকেই আমি একটা জায়গায় পড়ছিলাম, গতদিন মানে হচ্ছে 39তম দিন পর্যন্ত, যেটা সরকারি হিসেব বাদে প্রায় 30 লক্ষ দর্শনার্থী এই বছর চলে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবার তাতে করে পার ডে যদি আমি হিসাব করি, প্রায় 1 লক্ষর কাছাকাছি মানুষ ওখানে যাচ্ছে। রাস্তা ওইটুকু, মানে কিছুদিন আগে তো সরকার বলেও ছিল যে ওখানে এত মানুষ যাওয়ার জন্য আমাদের সেই পরিকাঠামো নেই, স্বাভাবিক নেই। তার কারণ হচ্ছে, আমি যদি ভৌগোলিক দিক দিয়েও বলি, কেদারনাথ ধামের যে জায়গাটা বা পুরোই পাহাড়টা, ওটা একেবারেই পাহাড়ে হয়েছে। আর ওই পাহাড়টা ন্যাচারাল পাহাড় না, মানে উপর থেকে যে পাথরগুলো ভেঙে ভেঙে পড়ে, সেই পাথর পড়ে পড়ে ওই জায়গাটা হয়েছে। স্বাভাবিকভাবে ওখানে ক্ষয়ক্ষতি তো প্রত্যেক বছর লেগেই আছে, এবং প্রত্যেক বছর রাস্তাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আগামী বছর হয়তো সেটা 30 কিলোমিটারও চলে যেতে পারে, কেউ বলা যায় না। অন্যান্য তীর্থগুলো বা অন্যান্য ধামগুলো অনেকটা ইজি, কিন্তু এই 4টে ধামের মধ্যে সব থেকে কঠিন হচ্ছে কেদারনাথ। কিন্তু তবুও মানুষ কেদারনাথেই যায় বেশি করে। আগের বারের যে হিসাবটা রয়েছে, 16 লক্ষ মানুষ বৈদ্যনাথে গেছে আর 20 লক্ষ মানুষ কেদারনাথে গেছে। বদ্রীনাথ কিন্তু তুমি বাইক নিয়ে, নিজের গাড়ি নিয়ে যাতে খুশি যেতে পারো, এবং হাঁটাও লাগে না এতটা। আর এর সাথে যেটা রয়েছে যমুনোত্রী, গঙ্গোত্রী, সব তুমি গাড়ি নিয়ে যেতে পারো। কেদারনাথে তুমি যেতে পারবে না, কিন্তু তবু কেদারনাথে মানুষ এত বেশি যাচ্ছে।
মানে সেটা দুগুণ, সেটা নিজের পায়ে আসাটা একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। এই জন্যই আমরা ভেবেছিলাম নিজে যাবো হাঁটতে হাঁটতে, কোনো কারোর সাহায্য নেবো না। ওই জন্যই অনেক কষ্ট হয়েছে, অনেক সময় লেগেছে, তবুও নিজেই এসেছি শুধুমাত্র এই জিনিসটা দেখার জন্য। এবার মেন যে ব্যাপারটা হচ্ছে দর্শন। দর্শন করতে গেলে অদ্ভুতভাবে মানে এখন যত বড় মন্দির হয় না, ওখানে পুজোর কোনো সিস্টেম হয় না। সব জায়গায় ওই দর্শন মানেই পুজো দেওয়া। বাইরে বিভিন্ন স্টল থাকে, ওখান থেকে প্রসাদ কিনে নিয়ে যেতে হয় এবং সেই ওই ভগবানের দর্শন পাওয়া মানেই ওটা পুজো হয়ে যাওয়া। কেদারনাথের বর্তমান অবস্থাটা হচ্ছে জেনারেল লাইন আছে, যেটা রাত্রির 12টা থেকে লাইন দিলে সুবিধা। মানে তুমি 12টাই লাইন দেবো আমি সেটা বলছি না, ওটার পুজো শুরু হয় সকাল 5টার সময়। কিন্তু যদি পুজো দিতে হয় মানে ওই দর্শন করতে হয়, তোমাকে রাত্রির 12টার সময় লাইনে দাঁড়াতে হবে। আদারওয়াইজ কবে কখন শেষ হবে মহাদেবও জানে না। তো ওই 12টার সময় যারা লাইনে দাঁড়াচ্ছিল তারা মোটামুটি 6টার সময় এগোচ্ছে, পুজো দিচ্ছে, মানে দর্শন করছে, এরম ভাবে চলছিল। এটা হচ্ছে জেনারেল লাইন, এখানে কোনো টাকা লাগবে না, শুধুমাত্র বাইরের থেকে, মানে ভেতরে আর একটা কক্ষ আছে, মন্দিরের ভেতরেও আর কি একটা কক্ষ আছে, ওই কক্ষ পর্যন্ত গিয়ে দাঁড় করিয়ে দেবে, ওই দর্শন হয়ে গেল। মানে রানিং, তুমি দাঁড়াতে পারবে না, 1 মিনিটও দাঁড়াতে পারবে না। পুরীর মন্দির হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ছোঁয়া তো অনেক দূরের কথা। এবার আর একটা সিস্টেম আছে বিশেষ পুজো, ওখানে স্পেশাল পুজো, ওখানে বিশেষ পুজো বলে একটা কাউন্টার করা আছে, ওখান থেকে বিশেষ পুজোর কুপন সংগ্রহ করে কাটতে হয়। কুপন মানে কি, টাকা দিয়ে কুপন কিনতে হয়, মানে অতিথি টাকা দিয়ে, এই হচ্ছে বিষয়। জেনারেল পার্টটা চলে গেল। এবার বিশেষ পুজোর ক্ষেত্রে সিস্টেম হচ্ছে ওখানে 5,500 টাকা করে লাগবে পার হেড। না, অনেকে ভয় পেয়ে যায়, কিন্তু পার হেড না, 5 জন ম্যাক্সিমাম 5 জন। এবার তুমি যদি একজন যাও, তুমি যদি বিশেষ পুজো দাও, তাও তোমার 5,500 টাকাই লাগবে। আমরা 4 জনা গেছিলাম বলে একজন কম হচ্ছিল, ওখানে একজনকে পেয়ে গেছিলাম, ওই জন্য আমাদের পার হেড 1100 টাকা করে হিসেবে হয়ে গেছে। বিশেষ পুজোর মধ্যে কি আছে, মানে জেনারেল আর বিশেষ পুজোর মধ্যে পার্থক্যটা হচ্ছে বিশেষ পুজোটা একটু তাড়াতাড়ি হবে, 5-6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে বিশেষ পুজো হবে। আর জেনারেল লাইনের পুজো 10-12 ঘন্টাও হতে পারে। 5 ঘন্টা 4 ঘন্টা তোমাকে দাঁড়াতেই হবে লাইনে, সেটা অন্য লাইন যদিও। আর একটা সুবিধা হচ্ছে বিশেষ পুজোটা মানে একদম যে ভেতরের গর্ভগৃহ, সেখানে গিয়ে মহাদেবকে ছোঁয়া যাবে, এই জন্য 1100 টাকা করে দিতে হবে। হ্যাঁ, সেটা উত্তরাখণ্ড ট্যুরিজমই করছে এবং টোকেনও দিচ্ছে, তাতে লেখাও থাকছে মহাদেবকে ছোঁয়ার জন্য। হ্যাঁ, মহাদেবকে ছোঁয়ার জন্য 1100 টাকা দিতে হবে। মানে এটা যদি সহজ বাজারে আমরা বলি। এবার ব্ল্যাকে ছোঁয়ার ব্যবস্থা, হ্যাঁ ব্ল্যাকে ছোঁয়ার ব্যবস্থা। এবার আমরা এত দূর থেকে গেছি, প্রায় 1600-1700 কিলোমিটার দূর, আর এত কষ্ট করে গেছি, একটু তো ছুতেই হবে। 1100 টাকা কেন, সেটা যদি 1500 টাকাও হতো, মানে আমাদের মতন সাধারণ মানুষের একটা ধারণা, যদি একটু খরচা হয় অন্তত ছুঁয়ে তো আসবো। এবার প্রথমে তো বললো তাড়াতাড়ি হয়ে যাবে 1100 টাকার টিকিট কাটলে, আমরা সেইভাবেই টিকিট ফিকিট কেটে রেডি। এই যে আমরা রেজিস্ট্রেশনটা করছি, আমাদের বাড়ি বসে রেজিস্ট্রেশন করছি বা কোনো জায়গার থেকে, এই রেজিস্ট্রেশনের কপিটা হচ্ছে প্রথমে গিয়ে ওখানে আর একটা কাউন্টার আছে, ওই রেজিস্ট্রেশনটা বললে ওরা একটা স্লিপ দেবে, ওই স্লিপে নাম এবং কোন ধাম দর্শন করব ওটা লেখা থাকবে এবং কখন সেটাও লেখা থাকবে। এবার যেহেতু আমরা জেনারেলে যাইনি, ওতে গেছি, তাতে করে জাস্ট আমাদের ওই কুপনটা নিয়েছিল, মানে এখান থেকে তো রেজিস্ট্রেশন হয়েছে, তারপরে একটা কুপন বেরিয়েছে, সেই কুপনটা আবার বিশেষ পুজোর ওখানে দিতে হয়েছে। ওরা আবার যে বড় কুপন বের করে দিল, মানে 1100 টাকা, মানে 5,500 টাকার যে কুপন, 1100 টাকার কিন্তু কুপন হয় না, 5,500 টাকার কুপন। ওই কুপনে লেখা রয়েছে কটার সময় আমরা পুজো দিতে পারবো। আমরা সকালবেলা ওই বিশেষ পুজোর কাউন্টারটা চালু হয় দুপুর 1টা থেকে, ওখানেও সমস্যা। ওই 1টার সময় শুরু হয়, আমরা 11টায় লাইন দিয়েছিলাম, 26 জনের পরে ছিলাম আমরা, আমাদের টিকিটটা লাস্ট পেয়েছি। এটাও হয়তো মহাদেবেরই আশীর্বাদ, মানে ওই বিশেষ পুজোরও একটা লিমিট আছে,
মানে দিনে 50টা 60টা এরম করে প্রত্যেক দিন যতটা ভক্ত বাড়ছে তার উপরে ডিপেন্ড করে। এবার আমরা ওই শেষ 26 জন ওই পর্যন্তই টোকেনটা দিয়েছে, তারপরে আর কাউরে টোকেন দেয়নি। আমরা 11টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম টোকেনটা নেওয়ার জন্য। এবার 1টার সময় যখন কাউন্টার করলো তারপরে আস্তে আস্তে সবাইকে দেয়। এবার আমাদের যে টোকেনটা বেরোলো, যে স্লিপটা বেরোলো, তাতে লেখা থাকলো 4টে, আমার এখনো মনে আছে ওটা 4:47 পুজো হবে, মানে ভোর। আগের দিন সকালে আমরা কিন্তু টিকিট কাটছি বিশেষ পুজো দেওয়ার জন্য টাকা দিয়ে। তারপরে আমাকে বলছে, মানে অ্যাজ পার টোকেনে লেখা থাকছে যে পরের দিন ভোরবেলা 4টে 4:30 নাগাদ তোমাকে গর্ভগৃহে ঢুকতে দেবে। তাহলে আর বিশেষ পূজা বা জেনারেলের পার্থক্য কি থাকলো? মূলত ওই ছোঁয়ার জন্যই ওই টাকাটা। এবার আশেপাশে একটু কথা বললাম, কথা বলে লোকজন ওখানকার বলছে এর কোনো ভ্যালু নেই। তুমি রাত 8টার সময়, মানে বিশেষ পুজোটা শুরু হয় রাত্রি 10টা থেকে, মানে সকাল 6টা থেকে রাত্রির 10টা পর্যন্ত একদম হয় জেনারেল লাইন, তারপর রাত্রির 10টা থেকে সকাল 5টা পর্যন্ত হয় বিশেষ পুজো, মানে বিশেষ পুজোর যারা যাচ্ছে তাদের। এবার আমারে বললো তোমরা 8টার মধ্যে লাইনে দাঁড়িয়ে ফেলো, কারণ তার আগে হয় সন্ধ্যারতি। প্রায় 14 বছর পরে আবার ওই ওখানকার যে মন্দাকিনী নদী, ওই নদীর ধারে শুরু হয়েছে সন্ধ্যা আরতি, এবং তার সাথে মন্দিরে যে সন্ধ্যা আরতিটা হয় সেই সন্ধ্যা আরতিটা শুরু হয় 6টা থেকে। 6টা থেকে 7:30 পর্যন্ত সন্ধ্যা আরতি হয়। তারপরেই বলল তোমরা ওই লাইনে দাঁড়াও। আমরা দাঁড়ানোর সাথে সাথে মানে আমাদের সামনে আরো 50 জন লাইন দেওয়া হয়ে গেছে। ম্যাক্সিমাম কারোর ওই কোনো টোকেন ফোকেন কিচ্ছু নেই, কারণ দিয়েছেই তো 50 জনকে, 50 জন আমাদের সামনে কি করে দাঁড়ায়। তারপরে সেটা তো কিছুই বুঝলাম না কি হচ্ছে। এবার আমরা ওই লাইনে দাঁড়িয়ে আছি 8টা থেকে 9:30, 10টা, 11টা বাজতে চললো, কোনো হেলদোল নেই, কিছু নেই। এইদিকে ভেতরে পুজো হচ্ছে, 10টার সময় পুজো শুরু হয়ে গেছে, লোকজন ঢুকছে বেরিয়ে আসছে, সবই দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের আর ঢোকাচ্ছে না। আমরা বিশেষ অতিথি হিসেবে, মানে ওখানকার মতে সেই বিশেষ পুজো দেবো বলে টাকা পয়সা দিয়ে ভিআইপি লাইনে দাঁড়িয়েছি, কিন্তু আমাদেরকে কিছু হচ্ছে না। পরে দেখলাম ওখানকার যে পুরোহিতরা রয়েছে তারা ওই 1100 টাকা প্লাস আরো 1500 টাকা নিয়ে পার হেড, ওটা কিন্তু অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি টাকা নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করাচ্ছে, এবং তাদের পুজো হচ্ছে, মানে ওই দর্শন হচ্ছে। এই নিয়ে তো একটা বিরাট মারামারি। আমাদের ওয়েস্ট বেঙ্গল হলে তো হাতাহাতি বেঁধে যেত, যেহেতু ওটা উত্তরাখণ্ড, সেটা সব হচ্ছে না, সব মুখেই বলছে যে বলার। প্রচুর, আমরা যখন গেছিলাম প্রচুর বাঙালি, বাঙালিদের যে ব্যাপারটা বাংলা বাংলা বলে বলা, সেরকম বাংলাতে প্রচুর দিচ্ছে। এবার ওরা তো হিন্দি ছাড়া কিছু বোঝে না, বাংলাতে গালাগালি দিলেও ওরা কিছু বুঝবে না। কিন্তু অদ্ভুতভাবে সরকারের কোনো রকম প্রতিনিধি নেই ওখানে আসার করার। মানে আমাদের এখানে তুমি যদি তারাপীঠেও কোনোদিন যাও, পুলিশ কিন্তু প্রচুর আছে, মেনটেন করছে, লাইন মেনটেন করছে, সবকিছু দেখছে। কেদারনাথের মতন একটা অত বড় জায়গায় কোনো রকম পুলিশ প্রোটেকশন নেই। আর্মি তো অনেক দূরের কথা, শুধুমাত্র পুলিশ আছে 4-5টা, জাস্ট বসে রয়েছে যদি কারোর কোনো সমস্যা হয় সেটা দেখার জন্য। সমস্যা মানে চুরি, মানে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাও দেখছে না। এমনি যেরকম ভিআইপি লাইন চলছে তার মাঝখান দিয়ে ওই গল্প হচ্ছে। শেষে গিয়ে তো একটা বাজে পরিস্থিতি শুরু হয়ে গেল। সেই ঝামেলা করতে করতে অবশেষে মন্দির কর্তৃপক্ষের একজন আসলো, বড় কেউ হয়তো, এসে তারপরে জিনিসটা আস্তে আস্তে করে নিজেদের পুরোহিতদের বাঁচানোর জন্য নিয়ন্ত্রণে আসার চেষ্টা করলো। এবার সেটা করেও মানে আমি তো তারপরে প্রায় 11:30 বাজে তখন ঢুকলাম গর্ভগৃহে। তবে ওই গর্ভগৃহে ঢোকার আগে, মানে মন্দিরে প্রবেশ করার পর ভেতরটা না অদ্ভুত। মানে সবাই তো মন্দিরে যায়, অনেক মন্দিরেই যায়, কেউ পুরীর জগন্নাথ মন্দিরে যায়, একটা অন্যরকম ব্যাপার থাকে। কিন্তু এই মন্দিরটা প্রথমত ভেতরে একটা অন্যরকম গন্ধ,
মানে ওখানে অন্যরকম একটা সুগন্ধি বেরোয়, এটা বলে সবাই, সেটাই সত্যিই তাই। মানে অদ্ভুত, এটা কোনো অন্ধকার, ভেতরে কোনো লাইট জ্বলছে না, তবুও একদম চারিদিক দিয়ে আলো বেরোচ্ছে। শুধুমাত্র একটা প্রদীপ মাঝখানে জ্বলছিল দেখলাম। আর একদম ঢোকার সাথে সাথে বাদিক দিয়ে ঘুরে তারপর ডান দিকে যেতে হচ্ছে গর্ভগৃহের দিকে। এবার গর্ভগৃহের মধ্যে তো শিবলিঙ্গ নেই, ওখানে রয়েছে মহাদেবের পীঠ, এটা অন্য একটা পার্ট। ওখানটায় কিন্তু এতগুলো জ্যোতির্লিঙ্গ আছে, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে ওখানে কিন্তু মহাদেবের পীঠ আছে। তো ওটা একেবারেই আলাদা। পঞ্চকেদারের মধ্যে ওটা একটা কেদারনাথ ধাম। এবার ওখানে গিয়ে জাস্ট আমাদের যে ডালাটা ছিল ওখানে ব্যাগ সিস্টেম, ওই ব্যাগের মধ্যে সব ঘি, মধু, তারপর তেল এইসব ছিল, বেলপাতা, এগুলো দিয়ে অভিষেক করার কথা ছিল, কিন্তু এত হই হট্টগোল হয়ে গেল তাতে তো আর ওটা হয়নি। শেষে মোটামুটি ছুঁয়েই চলে আসবো, সে ছুতে গিয়ে আরো বিপদ, মানে ছোঁয়ারও সময় দেবে না। এত খরচা টর্চা করলাম, এত কষ্ট করে গেলাম, মহাদেবের যদি ছুতেই না পারি তাহলে আর কি হলো। কে কি করলো বুঝলাম না, পেছন থেকে কে একজন ধাক্কা দিল না বাড়ি ঠাড়ি দিল, আমি সেই পিঠের ওপরেই শুয়ে পড়েছিলাম। মানে আমার প্যান্ট, আমার যে পাঞ্জাবি ছিল, আমার মাথা, কপাল পুরো সেই ঘি হলুদ এতে ভর্তি। মানুষজন ছুতে পারছে না আর আমি শুয়ে পড়েছি, এই হচ্ছে পরিস্থিতি। তারপরে কি হলো তো বুঝলাম না, তারপরে কে তুলে দিল তাও জানি না। তারপরে আস্তে আস্তে বাইরে বেরোলাম। শুধু তার আগে একটা জিনিস করেছিলাম, ওই একটা জল নিতে হয়, একদম ওই কেদারনাথ ধামের পাশেই আছে, মানে যেটা গঙ্গোত্রী, গোমুখ, মানে আমরা পড়েছি ওই সেই গঙ্গা গোমুখ থেকে বেরিয়েছে, গোমুখ গুহা থেকে। তো ওখানটাই ওই ঝর্ণার জলের সাথেই একটা কানেকশন করে দিয়েছে, ওখানে একটা গোমুখের আকৃতির একটা সিম্বল লাগিয়েছে এক জায়গায়, ওখান থেকে জল পড়ছে অনবরত। ওর তো কল সিস্টেম ওখানে কোনো কিছুই নেই, ওই জলটা নিয়েই অভিষেক করতে হয় ওই মহাদেবকে। এবার ওইটা ঢাললাম, ঢেলে বাইরে চলে আসলাম। বাইরে চলে এসছে যে ভেতরে কি হচ্ছে কিছুই মনে নেই আর। বাইরে বেরিয়ে আসার পরে ওখানে আমরা যে জলগুলো অভিষেক করছি, ওই জলটা চলে যাচ্ছে একটা কুয়োতে। ওই কুয়োটা ওখানকার ভাষায় বলে অমৃত কুয়ো। এবার ওইটাই মেন প্রসাদ, যদি বলি ওটাই মেন প্রসাদ। এবার ওই একটা কুয়োর ওখানে যেতে হলো, ওই কুয়োর থেকে ওখানে একজন পুরোহিত বসেছিল, ওই পুরোহিত ওই জল দিল, ওই জলটাই মূল মানে মহাদেবের প্রসাদ ওখানকার। দেখতে পাচ্ছ এটাই কিন্তু সেই ভীমশিলা। শেষবারে যখন বন্যা হয়েছিল এখানে আশেপাশের কিচ্ছু আর ছিল না, শুধুমাত্র একদম ঠিক জায়গায় বসেছিল কেদারনাথ ধাম, এবং সম্পূর্ণই সেটার জন্য কিন্তু এই ভীমশিলাটাই একমাত্র কৃতিত্ব। ভীমশিলাটা এমনভাবে ওখানে এসে দাঁড়িয়ে পড়ে, কোনোভাবেই আর বন্যার জল কেদারনাথ ধামের কিচ্ছু ক্ষতি করতে পারেনি। কেদারনাথ ধামের পেছনে এই হচ্ছে দর্শনের পুরো গল্প। আর আলাদা করে পুজো কিছু হয় না, তবে আমি জানি না এটা সত্যি কি মিথ্যে, ওখানে গিয়ে শুনেছিলাম নাকি যদি পুজো দিতে হয় 21,000 টাকা করে লাগে। হতে পারে, এটা না হওয়ার কিছু নেই, হ্যাঁ এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। তার কারণ হচ্ছে যদি হোটেল 26,000 টাকা হয় তো পুজো দেওয়াটা 21,000 টাকা না নেওয়ার কিছু নেই, কারণ 6 মাস খোলা থাকে। তার মানে সরকারের, রাজ্য সরকারের উচিত আরো একটু নজর দেওয়া, বা কেন্দ্র সরকারের উচিত। বিষয়টা হচ্ছে ওইখানে যে সরকারটা মেনটেন করে ওটা আমাদের কেন্দ্রে যে সরকার আছে সেই সরকারই, কিন্তু তাদের সাথে কোনো লিঙ্ক নেই অদ্ভুত ভাবে। আচ্ছা আচ্ছা, মানে ট্রাস্টি টোটাল দেখবে, ট্রাস্ট এবং রাজ্য সরকারই ওটা দেখে, কেন্দ্রীয় সরকার খুব একটা হস্তক্ষেপ করে না। এই যে কেদারনাথ নিয়ে এখন বারবার বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে যে পাকিস্তান তাদের জঙ্গিরা কেদারনাথ দর্শনার্থীদের উপর আক্রমণ করতে পারে, বিষয়টা হচ্ছে একদম একদম বিষয়টা সিকিউরিটি বাড়ানো হচ্ছে, বলছে সিকিউরিটি বাড়ানো হচ্ছে, অদ্ভুত। মানে কিছুদিন আগেও আমাদের পেহেলগামে যে ঘটনাটা ঘটলো, তাতে করে ওই জায়গাটাই কিন্তু কোনো রকম জওয়ান ছিল না। এবার আমি কোনো আর্মিকে বা বিএসএফ কে বললাম তুমি ওখানে চলে যাও, সেরাম তো ব্যাপার না, এটা তো সরকার বলবে, সরকার পোস্টিং করবে। এই কেসটা কিন্তু এখনো চলছে, এর কিন্তু কোনো সলিউশন বা কিচ্ছু মাথামুন্ডু কিচ্ছু বেরোয়নি, আমরা যা বাড়ি বসে টিভিতে দেখছি। এবার কেদারনাথের মতন এত বড় একটা
জায়গা, প্রচুর মানুষ যায় এই 40 দিনে, প্রায় হয়তো 35 লক্ষ চলে গেছে ওখানে। সেখানে দাঁড়িয়ে এত মানুষ যে রেগুলার যাচ্ছে, তাতে করে আমার মনে হয় ওখানে সিকিউরিটিটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত। তার কারণ সেন্সিটিভ জায়গা একদম একদম, মানে শুধুমাত্র পাহাড় ভেঙে পড়লো বা জল বেরোলো বা বৃষ্টি হলো এটা বিষয় না। কারণ আমরা কোনো জায়গায় দেখেছি কালিফটকা ফাটলেই এখন সেই যুদ্ধ ব্যাপার চলে আসে, কিন্তু তার আগে তো প্রিকশন নিতে হবে আমাকে। একদম একদম একদম, প্রিকশন না থাকলে তো হবে। এবার তাহলে মোটামুটি কেদারনাথ তো ঘুরে এলাম আমরা সবাই আর কি। এক কথায় পকেটে জোর না থাকলে কেদারনাথে যাওয়াটা ঠিক হবে না আর কি, তাই না? মহাদেব ডাকবে না কাউরে, এটা একদম মাথা থেকে ক্লিয়ার করে নিতে হবে। তুমি এমন কিচ্ছু করনি যে মহাদেবের দায় পড়েছে সকালবেলায় ঘুম থেকে উঠে তার যে আমার ওই ভক্তটা আসবে আমি ডাকবো, এটা হতে পারে না, এটা হবেই না। প্রথমত নিজের মনের জোরটা লাগবে, আর্থিক দিক দিয়ে তোমাকে কিছুটা স্টেবল থাকতে হবে, নাহলে কেদারনাথে যাওয়া ইম্পসিবল। এই সন্ন্যাসীরা যায় আলাদা ব্যাপার। কেদারনাথ মন্দিরের পেছনে যে বড় পাথরটা দেখতে পাচ্ছি, তাহলে একজন সাধারণ মানুষ কেদারনাথ যেতে চাইলে তার অ্যাপ্রক্স বাজেটটা কেমন সঙ্গে নিলে সুবিধা হবে? দেখো, ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ যদি যেতে চায় কেদারনাথ, সেক্ষেত্রে সে ট্রেনে যাবে না প্লেনে যাবে সেটার কস্টিং তো আলাদা। আমি যদি এখান থেকে যদি ট্রেনে যাই, মোটামুটি ওই 400-500 টাকা থেকে স্লিপার ক্লাস শুরু। স্লিপারই নরমাল আমি বলবো, টোটাল একদম 400-500 টাকা থেকে শুরু। আর হরিদ্বার থেকে যদি আমি দেখি, সেক্ষেত্রে দাঁড়িয়েও সব মিলিয়ে অ্যাপ্রক্স 15,000 টাকা বাজেট রাখতে হবে যদি একটু সহজভাবে যাওয়া যায়। মিনিমাম 15,000 টাকা রাখতেই হচ্ছে। হ্যাঁ, না মিনিমাম না, 10,000 টাকার মধ্যে আরামসে কেদারনাথ দর্শন করে আসা যায়। কিন্তু শরীরের একটা তো পারমিট করার বিষয় আছে। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি 15,000 টাকা থাকে, সেক্ষেত্রে খুব স্বাচ্ছন্দ্যে ঘুরে আসা যায়। মোটামুটি তোর কেমন খরচ হয়েছিল? আমার বেশি হয়েছিল। তার কারণ হচ্ছে, প্রথমত আমরা বাস নিতে পারিনি, তার কারণ আমার সাথে যারা ছিল তাদের এটাই ধরি যে তোদের মোটামুটি কত অ্যাপ্রক্স? আমাদের 18,000 টাকা সামথিং খরচা হয়েছিল। তার মানে মোটামুটি এটা ধরে নিতেই হতে পারে যে আমি টাইমিং এ যাব, সেখানে 18 থেকে 20,000 দরকার। একদম, এটা হলে সুবিধা খুব ভালোভাবে যদি আমরা সবকিছু করি। যেহেতু বিশেষ পুজোর ব্যাপার ছিল একটা, জেনারেল লাইনে তাহলে তোমার 1100 টাকা বেঁচে যাবে, এরকম একটা বিষয় আছে। আমাদের দর্শকদের জন্য যারা কেদারনাথ যেতে চাইছে তাদের জন্য কি কি সাজেশন থাকলো? মনের জোরটা লাগবে। বাড়ি থেকে ওই রিলসে দেখলাম কেদারনাথের একটা ভিডিও, পেছনে একটা শিবের গান দেওয়া, হবে না তাতে, কিচ্ছু হবে না। প্রথমত আমরা হাঁটা ভুলে গেছি, যত দিন বাড়ছে হাঁটা কমে যাচ্ছে। সকালবেলায় মর্নিং ওয়াকটা হাঁটটা না, ওই জায়গা মর্নিং ওয়াকের জায়গা পুরোটাই আলাদা। তো সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র মনের জোরটাই বড়, মনের জোরটাই লাগবে। মনের জোর ছাড়া পকেটের জোরটা পরে আসবে, মনের জোরটা থাকলে আস্তে আস্তে পকেটের জোর চলে আসবে। আর তারপরে তো সবই টানার ব্যাপার, যেটা মানসিকভাবে আমরা বিশ্বাস করি যে মহাদেব ডাকবে, বাড়ির থেকে বেরিয়ে মনের জোর নিয়ে মহাদেব টেনে নিয়ে চলে যাবে, কোনো সমস্যা নেই। শুধু একটু হেলথের কেয়ার রাখতে হবে, কারণ নর্মাল জায়গা সেটা না, আমাদের এখান থেকে পুরোটাই আলাদা। এটা দার্জিলিং, গ্যাংটক, সিকিম, মানালি না, সেখানকার রাস্তাও না। যখন পায়ের পাতাগুলো পড়বে না, একটা ডান দিকে পড়বে একটা বাদিকে পড়বে উল্টো ভাবে, তো অতটা সোজা না। আর কস্টিং তো অবশ্যই আছে। তো নর্মাল যে মেডিসিনগুলো হয় সেগুলো ক্যারি করতে হবে। আর অবশ্যই মানে যেহেতু 6 মাস খোলা থাকে, ওই 6 মাসটাই অ্যাকচুয়ালি বৃষ্টিপ্রবণই জায়গা, ওই জায়গাটাই সবসময় বৃষ্টি হয়। আমরা ভাগ্যক্রমে 2 দিন ছিলাম, 1 ফোঁটাও জল পড়েনি ওপর থেকে, এটাও হয়তো মহাদেবেরই আশীর্বাদ। কিন্তু ছাতাটা ক্যারি করতে হবে, আর রেনকোট এটা মাস্ট, আর ওষুধ যেগুলো নর্মালি আছে। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গরমের পোশাক, মানে হচ্ছে ঠান্ডা প্রচুর ওখানে, মানে শীতকালে যাও আর গরমকালে যাও ওখানে মাইনাসই থাকবে, রাত্রিবেলায় বিভৎস ঠান্ডা লাগবে। তবে কম্বল টম্বল ক্যারি করার কোনো বিষয় নেই, কারণ ওখানে টেন্ট দিতে পারে, তবে টেন্টের যে মালিকরা তারা যথেষ্ট কম্বল দেয়, তো ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। এই এছাড়া কিছু না, ওই মেন যেটা দরকার মনের জোর। তাহলে মোটামুটি
তাহলে কি মোটামুটি প্রথম যেটা আলোচনা করছিলাম যে বাইক আর ট্রেন, এর মধ্যে কোনটাকে বেশি ফ্লেক্সিবল মনে হলো? বাইক নিয়ে গেলে ওই যে একদম শুরুতে চলে যেতে হবে। বাইক নিয়ে গেলেই আমি সবসময় প্রেফার করি সবাইকে বাইক নিয়ে যেতে, কিন্তু বাইক কিন্তু রেখে দিতে হবে সেই ঠাকুরের ভরসায় সোনপুরে, ওই সোনপ্রয়াগে। এবার ওইখানটায় যদি রেখে দেওয়া হয়, আমার বাইক শখের বাইক, আমি অত রিস্ক নিয়ে 3-4 দিন ওখানে ফেলে রাখতে পারবো না। এই মেন্টালিটি যদি কারোর থাকে, বাইক বা গাড়ি নিয়ে যেতে পারবে না কেউ। ওর থেকে ট্রেন তুলনামূলক রিল্যাক্স, তবে আরো সুবিধা হবে। মানে সরকারের সবসময় দোষ দেওয়াটা আমাদের একটা দায়িত্ব হয়ে গেছে, কিন্তু সরকার মানে এতদিন পরে মোদী সরকার কিন্তু কেদারনাথের ওপরে জোর দিচ্ছে, যেমন রোপওয়ে হয়ে যাচ্ছে। মানে এই 16 কিলোমিটার বা 20 কিলোমিটার যেটা আমরা বলছি, এটা কিন্তু রোপওয়ে হয়ে গেলে অনেক সুবিধা হবে দর্শনার্থীদের, একদম টাইম কমে যাবে। হ্যাঁ, টাইম কমে যাবে। এবং রোপওয়েটা শুরু হবে কিন্তু সোনপ্রয়াগ থেকে। মানে সোনপ্রয়াগ থেকে যেটা আমাদের আরো 5 কিলোমিটার যেতে হতো গৌরীকুণ্ডে, সেই ঝামেলাটা থাকবে না। সোনপ্রয়াগ থেকে শুরু হয়ে যাবে, আমাদের ডিরেক্ট একদম উপরে নামিয়ে দেবে রোপওয়ে। আর সেটা অনেক প্রায় 500টার বেশি রোপওয়ে হবে, তার মানে কিন্তু অনেক বিষয়, অনেক কম সময়ের বিষয়। আর মানুষ আরো বেশি করে যেতেও পারবে, অসুস্থ মানুষ কম হবে। কারণ আমি ওই 20-22 কিলোমিটারের মধ্যে দেখেছি এরকম অনেক মানুষকে যারা অসুস্থ হয়ে পড়েছে, অনেক মানুষকে দেখেছি। আরো একটা সুবিধা হবে, যেরকম আমাদের এখান থেকে যেতে হচ্ছে হরিদ্বার বা ঋষিকেশ, ওই যে 200 কিলোমিটারের যে পথটা, 220 কিলোমিটারের যে পথটা গাড়িতে যেতে হয়, সেটাও একটা সলিউশন নিয়ে আসছে ট্রেন। ট্রেনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, একদম সোনপ্রয়াগ পর্যন্ত ট্রেন লাইন করে দিচ্ছে, লাইন প্রায় রেডি। হয়তো 2-1 বছরের মধ্যে ওটাও শুরু হয়ে যাবে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মানুষের অনেক সুবিধা। কেউ যদি ওয়েস্ট বেঙ্গল বা আমাদের কলকাতা থেকে যেতে চায়, ডিরেক্ট চলে যাবে সোনপ্রয়াগ। এবার সোনপ্রয়াগ যদি ডিরেক্ট ট্রেন নাও থাকে, আমি হরিদ্বার চলে যাব, হরিদ্বার থেকে সোনপ্রয়াগের তো ট্রেন পেয়েই যাবো। এরকম ভাবে রোপওয়ে উঠে একদম দিনের দিন দর্শন হয়ে নিচে চলে আসতে পারবো। তাতে আমাদের খরচা তো আছেই, শরীরটা কিন্তু একটা বড় ব্যাপার। সেটা আমাদের যদি, আর সময়টা 7 দিন যদি আমাদের ট্যুরে লাগে, সেটা 3 দিনে চলে আসবে। এটা খুব দরকার আজকের দিনে দাঁড়িয়ে। মানুষের কাছে এখন টাকাও আছে, শরীরও আছে, কিন্তু ওই সময়টা হচ্ছে না। সময়টা আগামীতে সুযোগ পেলে কি আবার যাওয়া যাবে মনে হচ্ছে? ইচ্ছা রইল? আবার ইচ্ছা বলতে, যদি কষ্টের কথা ভাবি তাহলে ইচ্ছা নেই। বিভৎস কষ্ট হয়েছে, মানে বিভৎসই কষ্ট হয়েছে। সেই যে কি কষ্ট, শুধুমাত্র ওই ওপরে মন্দিরের সামনে গিয়ে যখন দাঁড়ালাম তখন কষ্টটা ছিল না, তাছাড়া যা কষ্ট হয়েছে মানে এটা কাউরে বলে বোঝাতেই পারবো না। কিন্তু অবশ্যই মানে ওই যেটা বললাম, ঠাকুর ডাকবে না, মহাদেব ডাকবে না, নিজে বেরিয়েই চলে যেতে হবে। তো আগামী দিনে যদি সরকার থেকে খুব ভালো সুযোগ করে দেয়, যেরকম ট্রেন রোপওয়ে যদি চালু হয়ে যায়, অবশ্যই যাব। এটা তো কোনো অস্বীকার করাই যাবে না, কারণ নিশ্চয়ই যাব। দারুণ জায়গা, ওখানে গেলে সত্যিই একটা মনের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করে। যারা একমাত্র ওখানে গেছে তারাই বিশ্বাস করবে জায়গাটা সম্বন্ধে, কারণ 6 মাস যখন ওই মন্দির বন্ধ থাকে, তখনও মন্দিরের একদম চারপাশ দিয়ে বরফে পুরো ঢাকা থাকে মন্দির, তবুও ভেতরে কিন্তু সেই প্রদীপ জ্বলে, এবং ভেতর থেকে কিন্তু এখনো ঘন্টা, ডুগডুগি সবকিছুর আওয়াজ বেরোয়। আমি বলছি না, গুগল আছে, গুগলে দেখে নিও, তাহলে জিনিসটা বোঝা যাবে যে কতটা সত্যি কতটা মিথ্যে। কারণ সবকিছু তো মিথ্যে হয় না, কিছু তো আছেই, নিশ্চয়ই আছে। যাই হোক, আমরা আলোচনা কিন্তু অনেকটাই করলাম, অনেকটা সময় আলোচনা হলো। এক কথা বলা যায় যে মানুষ চোখে আমরা কিন্তু কেদারনাথ ঘুরে আসলাম, তাই তো নাকি? তো চলুন, অবশ্যই আপনি চাইলে মহাদেব আপনাকে ডাকবে কেদারনাথ যাওয়ার জন্য। এখন একটু কষ্ট করতে চাইলে, এক কথায় বলা হয় যে ভগবানের যদি দর্শনের জন্য একটু কৃচ্ছ সাধন দরকার হয়, কষ্ট আপনার করতেই হবে। কষ্ট করে ভগবান দর্শনের আনন্দ আলাদা। কারো কারো বিশ্বাস যে কষ্ট করলে ভগবান বোধহয় অনেক বেশি ফল দেন, যে কারণেই আমরা উপোস করি, নির্জলা উপোস করে ভগবানের আরাধনা করি, পূজা করি। তবে মহাদেব বলা হয় বেলপাতায় সন্তুষ্ট সব কিছুর পরেও। তো দেখুন, চেষ্টা করুন, যদি
মহাদেব আপনাকে ডাকে আর পকেট যদি পারমিট করে অবশ্যই একবার ঘুরে আসুন। আর না হলে 1-2 বছর অপেক্ষা করুন, ট্রেন পথ রোপওয়ে হলে যাবেন। তো আজকে সায়ন্তার এর আগের দিন যেমন বাইক নিয়ে বললো, আজকে ট্রেনে করে কেদারনাথ দর্শনটা খুব সুন্দরভাবে যেমন ভাই বললো, আপনার কাছেও যদি এমন কিছু অভিজ্ঞতা থাকে, যে অভিজ্ঞতা আপনার মনে হয় যে মানুষের সামনে জানানো উচিত, আসুন আমাদের স্টুডিওতে, আমরা আপনার এই অভিজ্ঞতা পৌঁছে দেবো আমাদের দর্শকদের কাছে। তাহলে আজ আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রইল, কিন্তু এই স্ক্রিনে এই নাম্বারে ফোন করে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত, নমস্কার, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ পডকাস্ট সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।